জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য তাদের ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। জয়গুরু দাদা, সাউন্ড কি আপনার কম শোনা যাচ্ছে? স্টুডেন্ট দাদা মায়েরা, দাদার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? না তো শোনা যাচ্ছে। সুন্দর খুব সুন্দর শোনা যাচ্ছে তো। আচ্ছা, শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না বলবেন তাহলে। ভালো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে। বেশ। আজকে যে অনুরোধে আমি আলোচ্য বিষয় ঠিক করেছি বিবাহ সম্বন্ধে, যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ গঠনের মূল বুনিয়াদ, ঠাকুর যেটার উপরে খুব বেশি জোর দিয়েছেন, সেই বিবাহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি কয়েকদিন থেকে। আজকেও সেই বিবাহের বয়স সম্বন্ধে বলবো। দাম্পত্য জীবনে স্বাস্থ্যকে সুন্দর এবং অটুট রাখতে হলে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য দেখা বিবাহের আর একটা গুরুত্বপূর্ণ দিক। কোনো মতেই সমান পুরুষের চেয়ে নারীর বয়স বেশি হওয়া চলবে না। পুরুষের বেলায় সাংসারিক বোধ আসতে সময় লাগে, কিন্তু নারীর পরিপক্কতা আসে অনেক আগে থেকেই। নারী মা হওয়ার পর থেকে তার মধ্যে গৃহিণী ভাবে সঞ্চার হয়, সংসার সম্বন্ধে বাস্তব চিন্তা ও বোধ আসে। আর পুরুষের বেলায় সময় লাগে 25 থেকে 28 বছর। সেই জন্যে ধর্মশাস্ত্রকারগণ বলেছেন যে 28 থেকে 30 বছরের ছেলের সঙ্গে 18 থেকে 20 বছরের মেয়ের বিবাহ হওয়া উচিত। তারা স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য কম করে 10 থেকে 12 বছর হওয়া প্রয়োজন বলে বলেছেন। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 15 থেকে 20 বছর তফাৎ থাকা ভালো। তিনি বলেছেন, যৌবনের শেষ পুরুষ যখন বৃদ্ধির দিকে চলে না, তখন তার ক্ষয়ের ধাপ শুরু হয়। তখন নারীর যৌবনের উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হয়ে পুরুষকে দীর্ঘজীবী করে তোলে। উভয়ের ক্ষয়ের প্রাবল্য কমে যায়, তাতে পুরুষের বার্ধক্য আসতে দেরি হয় এবং পুরুষের জীবনী শক্তিও স্ত্রীতে সংক্রামিত করে নারীকে বহুকাল সুস্থ এবং তাজা রাখে। শ্রী ঠাকুর আরো বলেছেন, পুরুষের যে বয়সে প্রজনন ক্ষমতা দেখা যায়, কমপক্ষে ততখানি বয়সের পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে থাকা দরকার। বয়সের পার্থক্য থাকলে স্বামী স্ত্রীকে গুরুর মতো শ্রদ্ধা ভক্তি করবে, এবং বয়সের পার্থক্য থাকলে জ্ঞানেরও তারতম্য হয়। বয়সের নৈকট্য থাকলে সমান হলে স্বামী স্ত্রীতে ইয়ার বা বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়, যা কিনা তাদের সুপ্রজননের পক্ষে ক্ষতিকারক। অনেকে বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে এত বয়সের তফাৎ হলে বাপ মেয়ের মতো সম্পর্ক হয়ে যাবে, কম বয়সে স্ত্রী বিধবা হয়ে যাবে। সেটা মোটেই ঠিক নয়। প্রজনন বিজ্ঞানী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, স্ত্রী যদি এমনতর ছোট হয়, তবে সে স্ত্রীর সংসর্গ পুরুষকে জীবনে উদ্দীপ্ত করে তোলে, অর্থাৎ দীর্ঘজীবী করে তোলে। আয়ুর্বেদ শাস্ত্রেও একথা উল্লেখ আছে। আর সমবয়স্কা হলে উভয়ের ভিতর ডিটোরেশন ঘটে, কেউ পুষ্ট হয় না। সমবয়সী হলেই নলেজের ইকুয়ালিটি থাকে। সাধারণত স্বামী তার অনুসরণকারিণী হয় না। তাতে পুরুষের প্রতি নারীর ইতরের মতো ব্যবহার শুরু করে, পুরুষ সম্মান হারায়, নারীর কাছে কন্টেম্পেবল এবং স্ত্রীর যা পছন্দ নয় এমনতর ব্যাপারগুলিতে চিন্তা বা অনুধাবন না করেই নিজের জ্ঞানকে মুখর করে ধরে তুলতে চায়।
এইভাবে দোষ দৃষ্টি আসে তাদের চরিত্রকে অধিকার করে ফেলে, যার ফলে অনুবর্তিনী না হয়ে বিপরীতবর্তিনী হয়ে যায়। সংসারে সাধারণত ভাঙন দেখা যায়, অশান্তির সৃষ্টি হয়, একে অপরকে মানার ভাব নষ্ট হয়ে যায়। আবার পুরুষের পিতৃত্বের উদ্বোধন যোগ্য বয়স না হলে সে যদি স্ত্রী গ্রহণ করে তবে অপুষ্ট অসুস্থ সন্তান জন্মায়। তাই আর্য ঋষিরা বয়সের এত ডিফারেন্সের পক্ষপাতী ছিলেন। নানা প্রসঙ্গের প্রথম খণ্ডে ঠাকুর কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কেন বয়সের পার্থক্য প্রয়োজন, এটা কতটা বিজ্ঞানসম্মত। আবার বয়োবৃদ্ধাকে স্ত্রীরূপে গ্রহণ করাকে শাস্ত্রীয় পাপ বলে অভিহিত করা হয়েছে। বর ও কন্যার পারস্পরিক ইচ্ছা অনুসারে যে সংযোগ হয়ে থাকে তাকে গান্ধর্ব বিবাহ বলে। এটা কামমূলক বা বিশেষত মৈথুন ইচ্ছাতেই সংঘটিত হয়। মনুসংহিতার ৩য় অধ্যায় ৩২ নম্বর শ্লোকে কথা উল্লেখ আছে। এই ধরনের বিবাহে অভিভাবক বা শুভাকাঙ্ক্ষীদের কোনো ভূমিকাই থাকে না, একে নিকে বলা হয়। এরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ রচনা করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই এর ফল অশুভ হয়, কারণ এই বিবাহের প্রেরণার উৎসই হলো মৈথুন ইচ্ছা বা কামনা। গোপনে বিবাহ বা রেজিস্ট্রি ম্যারেজ বা গাছতলায় গিয়ে অভিভাবকের অনুপস্থিতিতে গান্ধর্ব মতে বিবাহ এইরকমই হয়ে থাকে। বিবাহ কেমন করে দিতে হবে তবে? বিধিসম্মত বিবাহ হলেই তবেই সুখী দাম্পত্য জীবন এবং তার থেকেই জন্মায় সুসন্তান, যারা দেশ জাতি বংশের গৌরব। প্রাচীনকালে দেখা হতো কন্যা বিদুষী কিনা, ললিত কলায় পারদর্শী কিনা, শ্রদ্ধা সমন্বিত কিনা। মধ্যযুগে এবং কিছুকাল আগে পর্যন্ত অভিভাবকরাই মেয়ে দেখতে যেতেন। সেখানে দেখা হতো মেয়ে লেখাপড়া জানে কিনা, বাড়ির কাজকর্ম করতে পারে কিনা, সবাইকে নিয়ে মানিয়ে জুনিয়ে চলতে পারে কিনা, একলা সেরে একগুঁয়ে সংকীর্ণ মনা কিনা। কখনো কখনো অর্থাৎ জয়েন্ট ফ্যামিলির মেয়েদেরই বিবাহ উপযুক্ত বলে মনে করা হতো। পরবর্তীতে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো, একটি ছেলে একটি কন্যা হলেই সেইটি উপযুক্ত, আর বিয়ের পরে সে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাবে, চাকরির জায়গায় চলে যাবে, তাকে ঘর সংসার পরিবার পরিজন শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে না। এই সব ভাবনা চিন্তা মানুষের মাথায় এলো। আর কখনো কখনো পাত্র নিজে বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে আসতো। আবার বর্তমানে দেখা যায় মেয়ে চালাক কিনা, লেখাপড়া কতদূর জানে, নাচ গান জানে কিনা, গায়ের রং ফর্সা কিনা, সব চাইতে বিয়েতে কত টাকা পয়সা সোনাদানা দেবে সে বিষয়ে রাজত্বও পাওয়া যাবে কিনা রাজকন্যার সঙ্গে, পাত্র এসে শ্বশুর বাড়িতে আদর যত্ন পাবে কিনা, এইসব বিষয় দেখা হয়। যেখানে ঠাকুর বলছেন পণ ভোগ শকুনের দল। আবার মেয়ের বিয়ের ব্যাপারে কন্যা পক্ষ দেখে পাত্রের লেখাপড়া চাকরি কত টাকা মাইনে পায়, উপরি আয় আছে কিনা, বাপের জমি জায়গা কতটা, কারবার কতগুলো আছে, ছোট সংসার কিনা, বাড়িতে কাজের লোক আছে কিনা, বরটি সুপুরুষ চেহারা কিনা। এইসব এত কিছু দেখেও কিন্তু সংসার আর টিকছে না, সুখ শান্তি থাকছে না, দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ লেগেই থাকছে। শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি ননদের সঙ্গে বনিবনাত হচ্ছে না, আসলে ঘরের থেকেই কুশিক্ষা নিয়ে যাচ্ছে, বিয়ের পরে আলাদা হয়ে যাবি, কাউকে দেখবি না। আসলে ঋষি প্রবর্তিত বিধিসম্মত বিবাহ নীতি না মানার জন্য এত কিছু বর্তমান সমাজে গন্ডগোল দেখা যাচ্ছে, বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে পড়ছে প্রত্যেকটি পরিবারের অধিকাংশই।
আসলে বিবাহের মূল উদ্দেশ্যটাই তো আমরা ভুলে গেছি। প্রতিলোম সংসব, ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে প্রথমত দেখতে হবে বংশে কোনো প্রতিলোমজ সংস্রব আছে কিনা। কাউকে যদি জব্দ করার ইচ্ছা থাকে তাহলে একটা প্রতিলোমজ সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দাও, সারা জীবন সে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। উল্টো পাল্টা প্রতিলোম বিয়ে হয়েছে কিনা তাদের বংশে সেটাও দেখতে হবে, তাহলে কদাচার পাপাচার দ্বারা কলঙ্কিত কিনা। যদি না হয় বুঝতে হবে বংশটি শ্রদ্ধাশীল আছে, এখনো ঠিক আছে। বংশের শিক্ষার ধারা কেমন, ধর্মচারণ করে কিনা সেটাও দেখতে হবে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, মা বাবার প্রতি কতটা শ্রদ্ধাশীল, গুরুর প্রতি কতটা শ্রদ্ধাশীল, কদাচার ভ্রষ্টাচার বলতে বিকৃত ভ্রষ্ট যৌন আচার এসব ঢুকে গেছে কিনা। মেয়েরা যদি স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে এবং পুরুষ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সঙ্গে কামাচার বা যৌন সমন্বিত লিপ্ত হয়ে পড়ে, সব নারী পুরুষের জীবন দ্বারা ভেঙে যায়। কারণ সুষ্ঠু যৌন জীবন শক্তিকে বৃদ্ধি করে, মানুষের সুস্থ জীবন ক্ষমতা দান করে, শক্তি যোগায়। ততদিন পর্যন্ত তার কর্মক্ষমতা এবং উদ্যম বহাল থাকে। এই ক্ষমতা থাকায় সে জাগতিক এবং পারিপার্শ্বিক পারমার্থিক সম্পদে সমৃদ্ধ হয়ে ওঠে। বড় বড় উন্নতিমূলক কাজকর্মে হাত দিলেই সে সাকসেস হয়। ক্ষমতা কখন কমে আসে, তার শক্তি ঝিমিয়ে বার্ধক্যে পদার্পণ করে, মানুষের যেন চরিত্র নষ্ট না হয়, সৎ এবং সতীত্ব বজায় থাকে বংশে, বিচ্যুত না হয়ে পড়ে, তাহলে ভবিষ্যৎ দুষ্টাচার ব্যভিচার আক্রান্ত হবে না। সেই বংশে পাপাচার ব্যভিচার থেকে ছেলে মেয়েদের শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হতে পারবে না। ভবিষ্যতে বৈবাহিক জীবন সুখী হতে পারবে না তাদের পরিবারের। শাস্ত্রে বলা আছে ব্রহ্মচারীকে কন্যা দিতে হয়, অর্থাৎ বিবাহের পূর্বে যে পুরুষের স্ত্রী সহবাস ঘটেনি। আবার বলা আছে যে এমন সাদৃশ্য বরের কন্যা নিতে হবে যাতে কোনোদিন মৈথুন ক্রিয়া সম্পন্ন করেনি। সদৃশ্য ঘরে বিয়ে না হলে স্বামী স্ত্রী একে অপরকে ঠিকমতো প্রেরণা দিতে পারে না। তাই সমান বর্ণে সদৃশ্য বংশে বিয়ে দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ, তবেই সুসন্তান দেব শিশু জন্মাবে। আয়ু কিরকম হবে দেখতে হবে, বংশের মানুষরা যেন দীর্ঘায়ু হয়। যে বংশে বিয়ে থা দেব তাদের বংশের অ্যাভারেজ আয়ু কতদিন বাঁচে তারা। পুষ্পা গড়াইমা, তো দীর্ঘায়ু যেন হয়। ঘরের ছেলের সাথে স্বল্পায়ু ঘরের মেয়ের বিয়ে দিলে সন্তানগণ স্বল্পায়ু হয়ে যাবে। সেই জন্যে উভয়ের বংশে দীর্ঘায়ু কিনা দেখতে হবে। মস্তিষ্ক বিকৃত আছে কিনা সেটা দেখতে হবে। ঠাকুর বলছেন যে কোনো পাগল আছে যদি বংশে, অন্তত 3 পুরুষের মধ্যে যদি পাগলামি থাকে, বিশেষত মায়ের দিক দিয়ে সন্তানের মধ্যে পাগলামি জেগে ওঠার সম্ভাবনা খুব বেশি। মাতুল গুণে রাবণ রাক্ষস হয়েছিল ঋষির পুত্র হওয়া সত্ত্বেও। তাই কখনো পাগলের বংশে বিয়ে দেওয়া যাবে না। আরো দেখতে হবে স্বভাব, পাত্রপাত্রীর স্বভাব কেমন। বিয়ের আগে দেখা যায় উপর তাদের স্বভাব খুব ভালো, কিন্তু পরে দেখা যায় যে একে অপরকে সহ্য করতে পারছে না। হিংসা, ঈর্ষা, আক্রোশ, পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা এসব আছে কিনা স্বভাবে। একজন হয়তো কর্মঠ চটপটে, আর অপরজন হয়তো খুব ধীর আলসে স্বভাবের,
ঘুম থেকে উঠে অনেক বেলাতে, নড়তে চড়তে অনেক সময় লাগে। একজন হয়তো উগ্র আধুনিক ভাবাপন্ন, অপর একজন হয়তো প্রাচীনপন্থী রক্ষণশীল, একজন হয়তো অন্তর্মুখী, নাম ধ্যান জপ করে, অপরজন হয়তো বহির্মুখী, সাজতে খুঁজতেই ব্যস্ত থাকে। একজনের সঙ্গে মিল খাচ্ছে কিনা অন্যজনের স্বভাব চরিত্র চাল চলন আচার আচরণ, ফলে দাম্পত্য জীবনে চলা তাদের পক্ষে খুব কঠিন না হয়ে পড়ে। সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে অসঙ্গতি অসামঞ্জস্য দেখা দিতে পারে। সন্তানের মধ্যেও সেই ক্রিয়া দেখা দেবে। সন্তান হয় কিম্ভূত কিমাকার, দুজনের দোটানায় দুই স্বভাবে পড়ে একটা কিম্ভূত কিমাকার যেন না হয়। আবার দেখতে হবে স্বামী যে গুণগুলি পছন্দ করে স্ত্রী হয়তো পছন্দ করে না, বিরোধিতা করে। যে কথা ঠাকুর একবার এক দম্পতি যখন এসছিল ঠাকুরের কাছে উড়িষ্যাতে, পুরী গেছিলেন ঠাকুর, তখন যে আমাদের ছেলেপিলেরা আমাদের কথা শোনে না, আমাদের দেখে না, তাদের আয় রোজগার থেকে আমাদের কিছু দেয় না, খেতে দেয় না। তারা প্রতিষ্ঠিত, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। ঠাকুর বললেন ছোট থেকে ঈশ্বরকে যা চাওয়া যায় তিনি তাই দেন, আপনারা কি চেয়েছিলেন? বলে একজন যেন ডাক্তার হয় একজন ইঞ্জিনিয়ার হয়, তাই তো ঈশ্বর তাই মঞ্জুর করেছেন, মানুষ হয় যেন সেটা তো চাননি। আর কেমন করলে সন্তান পিতৃমাতৃ ভক্তি সম্পন্ন হয় জানেন, দেখবেন। বলেই তিনি জানকীনাথ বোসকে ডেকে বললেন যে প্রভাবতী দেবীকে বলুন হ্যারিকেনটা জ্বালিয়ে দেবে। যেই জ্বালিয়ে দিল, বলে একটু পরে আবার নিভিয়ে দাও, ফু দিয়ে নিভিয়ে দিল। ঠাকুর বললেন জিজ্ঞেস করলে না ভর দুপুর বেলায় কেন জ্বালাতে বললাম, কেন নেভাতে বললাম? তো বলে তা তো জিজ্ঞেস করি না, বা কখনোই করি না। আমার স্বামী যা বলেন আমি তাই করি, কখনো ভুল করেও প্রশ্ন করি না। তার কারণ তার ইচ্ছায় আমার ইচ্ছা, আমার আলাদা করে কখনো কোনো ইচ্ছা হয়নি। বলে সেই জন্যই তোমার গর্ভে নেতাজি সুভাষচন্দ্রের মতো সন্তান হয়েছে। তাই একজনের ইচ্ছা পূরণই আর একজনের ধর্ম, তাই তো সহধর্মিনী। উদাহরণস্বরূপ বলা যায় অন্ধকার ঘরে টর্চের আলো ফেললে ঘরের ভেতর আলোকিত জিনিসগুলো দেখা যায়। যেখানে আলো ফেললে ঘরের ভেতরে আলোকিত জিনিসগুলো দেখা গেল, যেখানে আলো পড়লো না সেখানকার জিনিসগুলো দেখা গেল না। তেমনি গর্ভাবস্থায় স্ত্রী তার স্বামীর যে যে গুণগুলি চিন্তা করে, পোষণ দেয়, সমর্থন করে, সেই গুণগুলি সন্তানের চরিত্রে ফুটে ওঠে। আর শকুন্তলা গর্ভাবস্থায় যখন বনে থাকতেন তখন তার স্বামী দুষ্মন্তের গুণরাজি চিন্তা করতেন, ফলে তার সন্তান রাজা ভরত এত মহান গুণশীল এবং পৃথিবী জয়ী হয়েছিলেন। তাই তার নাম অনুসারে হয়েছিল ভারত বর্ষ। সুতরাং ভালো মন্দ সবই নির্ভর করে স্ত্রীর গর্ভাবস্থায় গঠনমূলক চিন্তা এবং কর্মের উপর। একদম শুরুতেই গঠনের সময়তেই পরম দয়াল দার্শনিক, এত বড় দার্শনিক পৃথিবীর বুকে আজও জন্মায়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছড়ার মাধ্যমে গানে লিখেছেন, যেমন স্থলে যেমন করে যেমন বেমিল বাপার মাতে, সদিচ্ছাতে আকুল হলেও ওই জেরে মিল রয় ছেলের ঘাতে। যেমন ভাবে করবে আপন অভ্যাস ব্যবহার, সন্তানের হৃদয়টিও ফুটবে সে প্রকার। অনুশ্রুতিতে কথা ঠাকুর বলছেন। আরো দেখতে হবে বিয়ে দিতে গেলে অভ্যাস, পাত্রপাত্রীর অভ্যাসগুলো ভালো করে দেখতে হবে। কেউ নখ খোটে দিনরাত দাঁত দিয়ে, আর কেউ বা নাক ঝাড়ে হাত ধয় না, কেউ বা যেখানে সেখানে পায়ের হাত দেয়, হাত ধয় না। এই নোংরা অভ্যাসগুলো, দাঁত দিয়ে নখ কাটছে কিনা, নাকে আঙুল ভরে নাক পরিষ্কার করছে কিনা, এই সবগুলো চোখে পড়ার মতো নজর দিয়ে দেখতে হবে। প্রস্রাব করে জল নেয় না, দেরি করে ঘুম থেকে ওঠে,
হাত না ধুয়েই খেতে বসে যায়, আলসামি করে সময়ে কাজ সম্পন্ন করে না, ফেলে রাখে, আচ্ছা কাল হবে, আচ্ছা পরশু হবে, এইভাবে থুতু ফেলার অভ্যাস যদি থাকে ঘরের যে কোনো জায়গায়, এটাও বদ অভ্যাস। এতে রোগ সংক্রমণ ঘটতে থাকে। গুরুজনদের কথা না মেনে চলার অভ্যাস, এই সব গুলো ছোট ছোট অপরাধ। এগুলো সহ্য না করার অভ্যাস, কোনো মুদ্রা দোষ, কথার মধ্যে দিয়ে কথায় হয়তো কেউ অশালীন কথা বলে ফেলে এবং এটা তার মুদ্রা দোষ, এইগুলো সব দেখতে হবে। দেখতে হবে তারা কতখানি দক্ষ, সমীচীন ব্যবহার করতে পারে, এমনকি বিরুদ্ধ পরিস্থিতিতেও নিজেকে ঠিক রেখে সঠিকভাবে কাজে অগ্রগতিকে এগিয়ে নিয়ে চলতে পারে। বিশেষত মেয়েদের উদ্দেশ্যে বলা যায়, না বললেও প্রয়োজন বুঝে ঠিক ঠিক সেবা দিতে পারে কিনা। কেউ হয়তো বাইরে থেকে এলো, গ্রীষ্মকাল, তাকে একটু শরবত বা ঠান্ডা জল এগিয়ে দিতে জানে কিনা না চাইলেও এই মহৎ গুণগুলো দেখতে হয় মেয়েদের ক্ষেত্রে। বিশেষ করে হাতে কিছু খাওয়ার পরেই একটু জল নিয়ে এসে হাতে হাত ধোয়ার জন্য, চা খাওয়ার পরে সেখানে হাত ধোয়ার জন্য জল দেওয়া, কার কি দরকার প্রয়োজন মতো সেগুলো এগিয়ে দেওয়া, সেই রকম কার কোনটা পছন্দ, সেই পছন্দের খাবার রান্না করতে জানে কিনা। এবং দেখতে হবে কার গলায় কাশি হচ্ছে, তাকে কি খাওয়াতে হবে, কোন শাকসবজির কি গুণাগুণ, সেগুলো নখদর্পণে থাকতে হবে। বর্তমান বিবাহ বিষয়ে বিজ্ঞান বা শাস্ত্র কোনোটিকেই গুরুত্ব দেওয়া হয় না। এক উচ্ছৃঙ্খল সমাজ তৈরি হয়েছে। খেয়াল মাফিক, নিজের ইচ্ছা মতো, প্রবৃত্তির তাড়নায় যা সম্মুখে পেল সেইটি টপ করে গুলে ফেলল, আর কোনো বিষয় বস্তু যাচাই করার সময় সুযোগ পেল না। তাই যেমন মেয়ের ডিগ্রি, কর্ম, ধন দৌলত, গাড়ি বাড়ি, ব্যবসা, এই সব দেখলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিবাহে প্রধান ঘটক হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শ্রদ্ধা মানে আশ্রয় করে সেবার মাধ্যমে ধারণ করা। শ্রদ্ধার ভিতর দিয়ে যে বরণ, তা সার্থক হয়ে ওঠে, তা স্বস্তি, স্বাস্থ্য, প্রজ্ঞা, কল্যাণকে আহ্বান করে। ছেলের বিয়ে দিতে হলে এক নজরে যা দেখতে হবে, ছেলের বিয়ে দিতে হলে অভিভাবকদের আগে জানতে হবে বিয়ে দেওয়ার উদ্দেশ্য কি, কেন বিয়ে দিতে চান আমার ছেলের সঙ্গে। একজন বৌমাকে ঘরে আনতে হবে, সে তার স্বামীর বংশের ঐতিহ্য, কুল সংস্কৃতিকে যেন মেনে চলে, একথা প্রথমেই জানতে হবে। মেয়ে যেন ছেলের আদর্শকে মানতে রাজি থাকে, সেই আদর্শে যেন নিজেকে আহুতি দিতে তৈরি থাকে। ছেলে মেয়ের দুজনেরই বংশ, প্রকৃতি, আদর্শ, কুলসংস্কৃতি যেন মিল থাকে। বংশে কোনো পাপাচার বা কদাচার আছে কিনা জানতে হবে। যে ওর দিদিটা সুইসাইড করেছিল, বোনটা পালিয়ে গেছিল, এই সবগুলো আছে কিনা দেখতে হবে। ছেলে মেয়ের বয়সের পার্থক্য যেন কমসে কম 10 থেকে 15 বছর থাকে। মেয়ের স্বভাব, অভ্যাস, ব্যবহার কেমন সেটা দেখতে হবে। সবাইকে নিয়ে চলতে জানে কিনা, নিজের স্বার্থকে বড় করে দেখে কিনা, কাজের প্রতি মেয়ের নিষ্ঠা ও আগ্রহ কেমন, যা জানে না সে শিখতে আগ্রহী কিনা। মেয়ের মায়ের সব সেবামুখী চলন, ইষ্টপ্রাণতা কেমন সেটা আগে দেখতে হবে। মেয়ের মা তার শ্বশুর শাশুড়ি স্বামীর প্রতি যত্নশীল কিনা, তবেই সে মেয়েকে শিক্ষা দিতে পারবে। মেয়ের বংশে কোনো সংক্রমণ দুষ্ট রোগ আছে কিনা, কুষ্ঠব্যাধি, হাঁপানি ইত্যাদি, বিশেষ করে কোনো পাগলামি, এইসব রোগ আছে কিনা।
মেয়ের বংশের গড় পরমায়ু কত সেটাও দেখতে হবে। মেয়ের বংশে কন্যা সন্তানের আধিক্য কিনা, মেয়ের ইষ্টপ্রাণতা ও সেবা বুদ্ধি কেমন, কন্যার মাতুল বংশের খোঁজ নিতে হবে। অসতর্ক মুহূর্তে মেয়ে বাড়ির লোকজন ও চাকর বাকরদের প্রতি কেমন ব্যবহার করে, যদি খ্যাঁক ঝ্যাঁক করে এবং সবসময় মাথা গরম হয়ে থাকে, এরকম প্রকৃতির কিনা, বাবার প্রতি সেবা যত্ন অনুরাগ কেমন মেয়ের সেটা দেখতে হবে। মেয়ে তার মায়ের হাতে কাজ টেনে নিজে করে কিনা, মেয়ে সদাচারী ও পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন কিনা, মেয়ে কলহপ্রিয়া কিনা, মেয়ে ভিন্ন গোত্রের কিনা, এই সমস্ত লক্ষণগুলি ভালো করে দেখতে হবে ঠাকুর বলছেন। এখন প্রশ্ন উঠতে পারে, বিয়ের আগে এত খোঁজ খবর নেওয়া কি করে সম্ভব? সেখানে বলা যায়, ভালো ফল পেতে গেলে তো সুপ্রচেষ্টা রাখতেই হবে। কারণ এই বিয়ের সঙ্গে বংশের সবকিছু ভালো মন্দ নির্ভর করবে ভূত ভবিষ্যৎ ও ছেলের বর্তমান এবং বংশের বর্তমান ও ভবিষ্যৎ। শ্রী ঠাকুর জোর দিয়ে বলেছেন, উঁচুর মেয়ে নিলে ঘাড়ে দিলে আপদ বাড়ে, আপদ বংশ মরে। অনুশ্রুতিতে কথা বলছেন। ছেলের বংশের চেয়ে যেন কোনো ক্রমেই মেয়ের বংশ উঁচু না হয়। সদৃশ্য বর্ণ সদৃশ্য বংশ হওয়া চাই। মেয়ের বিয়ে দিতে হলে যা দেখতে হবে, মানুষ যাতে ভালোবাসে, জনকল্যাণ যাদের জীবনের ব্রত, যারা দেশ ও জাতিকে সব দিক দিয়ে উন্নত করে তুলতে চান, তারা কিন্তু যেমন তেমন করে বিয়ে দেওয়াটাই সমর্থন করবেন না। তারা বলেন, মেয়ে যদি সারা জীবন পিতৃগৃহেও থাকে সেও ভালো, তবু তাকে গুণহীন পাত্রে কখনো দান করব না। এটা আদর্শের কথা। এখানে গুণহীন মানে কুলহীন, যারা কুল বৈশিষ্ট্য থেকে বিচ্যুত, কুল ও মর্যাদা যাদের জ্ঞান নেই, অগ্রাহ্য করে, অন্য পথে নিম্নগামী হতে তাদের সময় লাগে না, তাদের হাতে কল্যাণ সম্পাদন করা যাবে না। বিবাহের মূল উদ্দেশ্য যেখানে সুসন্তান লাভ হবে, তারা সেই ব্যাপারে তোয়াক্কা না করে ইচ্ছা মতো যৌন সংযোগে লিপ্ত যদি হতে চায়, তাই কখনোই সেটা গুণবান বা যোগ্যতার পরিচয় হতে পারে না। বিবাহের যোগ্য পাত্র হিসাবে কোনোদিন সে বিবেচিত হতে পারবে না। তাই এরূপ পাত্র সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, মেয়ে তো আর জলে ফেলে দেওয়ার জিনিস নয়। বিয়ে না হয় ঘরেই থাকলো, তাই বলে যেখানে সেখানে যার তার সঙ্গে বিয়ে দেওয়া উচিত নয়। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই বিরাম দিলাম। জয় গুরু।